নিজের ক্যারিয়ার নিয়ে পাওলো দিবালার কি তেমন কোনো আক্ষেপ থাকা উচিত? ফুটবল ওয়ার্ল্ডে নেক্সট মেসি এই ফ্রেজটার অনেক দাম। প্রতিভাবান কোনো খেলোয়াড়ের নামের পেছনে এই শব্দবন্ধটা যুক্ত হলেই দলবদলের বাজারে হু হু করে দাম বেড়ে যায়। 10-20টা ক্লাব নিজেদের দলে নেওয়ার জন্য কাড়াকাড়ি শুরু করে দেয়। মেসি আসার পর লেফট ফুটেড নাম্বার 10 হিসাবে মোটামুটি ট্যালেন্টের যাকেই পেয়েছে আর্জেন্টিনা তাকেই নেক্সট মেসি উপাধি দিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে। আর এই ট্রেন্ডে শুধু আর্জেন্টিনাই নয়, গা ভাসিয়েছে সারা বিশ্ব। পাওলো দিবালা থেকে শুরু করে হুয়ানি তুরবে, রিকি আলভারেজ, বয়ান কিরকিচ, মার্কো মারিন, রায়ান গোল্ড, অ্যালান হালিলহোভিচ, জেরার্ড লোফেউ, একের মুনিয়াইন, মার্টিন ওডেগার্ড, রিও মিয়াইচি কিংবা হালের লামিন ইয়ামাল, নিকো পাস বা ফ্র্যাঙ্কো মাস্তান্তুওনো। নশ্বর এই পৃথিবীতে পিএসজির টাকার অভাব থাকতে পারে, কিন্তু নেক্সট মেসির অভাব কখনোই ছিল না। এদের মধ্যে কেউ কেউ বেশ ভালোই সাফল্য পেয়েছেন, আবার কেউ কেউ আদৌ এখনো বেঁচে আছেন কিনা খোঁজার জন্য গুগল সার্চ করতে হয়। তবে যত যাই বলেন না কেন, এই পৃথিবীতে আদি ও অকৃত্রিম নেক্সট মেসি একজনই, যিনি মেসির সমান না হলেও ক্লাব ক্যারিয়ারে বেশ ভালোই সফল হয়েছেন। এমনকি মেসির পাশে থেকে সহযোদ্ধা হয়ে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপও জিতেছেন, নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারটাকে রাঙিয়েছেন বিশ্বকাপের রঙে। বলছি পাওলো দিবালার কথা। সম্প্রতি আগামী বিশ্বকাপের জন্য 55 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। এবারের বিশ্বকাপের মূল দলে যে দিবালা জায়গা পাবেন না সেটা মোটামুটি নিশ্চিতই ছিলাম। পেশির চোটজনিত সমস্যায় 1 বছরেরও বেশি সময় ধরে দিবালাকে আর্জেন্টিনা জাতীয় দলে ডাকেননি স্কালোনি। আর্জেন্টিনার হয়ে দিবালা সর্বশেষ খেলেছেন 2024 সালের সেপ্টেম্বরে। ক্লাব ক্যারিয়ারে রোমার হয়ে গত 2 বছরে তেমন কিছুই করতে পারেননি। বিভিন্ন চোটে পড়ে এই বছরে ম্যাচই খেলেছেন মেরে কেটে 6টা খুব সম্ভবত। এর মধ্যে 5টি ম্যাচ ছিল লিগে এবং বাকি একটা ইউরোপা লিগে। কিন্তু 55 জনের দলেও দিবালাকে না রেখে স্কালোনি সেই চেনা পরিচিত বার্তাটা আবারও দিলেন আমাদের, ফুটবল আবেগে চলে না। আর তাতে যে একটুর জন্য হলেও মনের কোণে কষ্ট জমছে না সেটা কিন্তু বলা যায় না। কিন্তু কেন? একটা খেলোয়াড়ের ক্যারিয়ারের সবচেয়ে আরাধ্য যে বস্তুটা, সেই বিশ্বকাপটা তো পাওলো দিবালা জিতেছেনই। ক্লাবেও ইউভেন্তুসের হয়ে অনেক কিছুই জিতেছেন, বেশ সফল একটা ক্লাব ক্যারিয়ার কাটিয়েছেন। তা ওই যে বুকের মধ্যে একটু খচখচ করতে থাকার যে ব্যাপারটা, এটা হচ্ছে শুধুমাত্র একটা কারণেই। এই খচখচানিটার সৃষ্টি হচ্ছে ওই যে কি হইলেও হইতে পারতো সেই কথাটা চিন্তা করে। দিবালার গোটা ক্যারিয়ারই যেন একটুর জন্য প্রথম না হতে পারার অনন্ত আক্ষেপ। ওই যে একটু আগে যেটা বললাম, পৃথিবীতে আদি ও অকৃত্রিম নেক্সট মেসি এই পাওলো দিবালাই। সেটা নিষ্পাপ মুখাবয়ব থাকা থেকে শুরু করে খেলার ধরন, পজিশন, হাইট সব কিছু বিবেচনা করি। কিন্তু সে তুলনায় জাতীয় দল তার কাছ থেকে তেমন কিছুই পেল না। আর সেটা যতটা না দলের কম্বিনেশন বা নিজের খেলার স্টাইলের কারণে, তার থেকে আরও অনেক বেশি নিজের ফর্ম, নিজের ইনজুরি এবং সর্বোপরি নিজের পোড়া কপালের কারণে। যে পোড়া কপালের কারণে ম্যানুয়েল নয়ারের কাছ থেকে জার্মানির মেইন গোলকিপারের তকমা কখনো পাননি মার্ক অ্যান্দ্রে টের স্টেগেন। যে পোড়া কপালের কারণে শেইন ওয়ার্ন নামের মহিরুহের ছায়ায় সবসময় ঢাকা পড়েছেন স্টুয়ার্ট ম্যাগেল। যে পোড়া কপালের কারণে রিকি পন্টিংয়ের দৌরাত্মে চুপ থাকতে হয়েছে ব্র্যাড হজকে। দিবালার পোড়া কপাল, তিনি খেলতেন একদম লিওনেল মেসির মতো। কিন্তু মেসির মতো খেললেও মেসির মতো অতিমানবীয় আউটপুট দেওয়া, গোল অ্যাসিস্ট করা কি আর্জেন্টিনায় আর কারোর পক্ষে সম্ভব? অবশ্যই নয়। যেখানে মেসি নিজেই খেলছেন এবং মুড়ি মুড়কির মতো গোল করে যাচ্ছেন, সেখানে দিবালা তো অপাঙ্ক্তেও থাকবেন, কষ্ট হলেও এটাই স্বাভাবিক। আন্তর্জাতিক ক্যারিয়ারে 40 ম্যাচ আর মাত্র 4টা গোল, সেই কষ্টেরই প্রতিফলন। পাওলো দিবালা যে শহরে জন্মেছিলেন তার নাম লাগুনা লার্গা। আর্জেন্টিনার 3টা মূল শহর বুয়েন্স এইরেস, কর্দোবা আর রোসারিওর মোহনায় থাকা শহরটার মেইন রোডে একটা বিলবোর্ড এখনো জলজল করে, যাতে লেখা এটা পাওলো দিবালার শহর। জীবনে খুব সম্ভবত এই একটা জায়গাতেই সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছেন পাদ প্রদীপের আলো। না হয় কখনো মেসি, কখনো হিগুয়াইন বা কখনো ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য সে সুখ পেয়েছেন কোথায়? পাওলো দিবালা যখন মাত্র আলো ছড়াতে শুরু করেছিলেন তখনকার কথাটা কি আপনাদের মনে আছে? সেই কথাটা তখন যারা রেগুলার ফুটবল ফলো করতেন তারা সেভাবে ভুলতে পারবেন না। আর্জেন্টিনায় প্রতিভার ঝলক দেখিয়ে তখন মাত্র ইউরোপে পা দিয়েছেন ইটালিয়ান সেরিয়ার ক্লাব পালেরমোর হয়ে। ক্লাবের মালিক তখন দম্ভ ভরে জানিয়েছিলেন যে তার ক্লাব পরবর্তী সার্হিও অ্যাগুয়েরোকে নিয়ে এসেছে। কিন্তু এরপরের কয়েক বছর পাওলো দিবালার খেলার স্টাইল এবং গোল করার ধরন এবং অ্যাসিস্ট করার ধরন দেখে আমরা বুঝতে পারলাম যে অ্যাগুয়েরো না, পালেরমো নিয়ে এসেছে নেক্সট মেসিকেই। 3-5-2 ফরমেশনে তখন আরেক আর্জেন্টাইন ফ্র্যাঙ্কো ভ্যাসকেজের সঙ্গে জুটি করে সিরিয়া মাতিয়েছিলেন। ইউভেন্তুসে এলেন, সেখানে 3-ম্যান ব্যাকলাইনের একই ফরমেশনে কখনো আলভারো মোরাতা আর মারিও মানজুকিচের সঙ্গে জুটি বেঁধে আলো ছড়ালেন। কখনো গনজালো হিগুয়াইনকে সামনে রেখে অ্যাটাকিং মিডফিল্ডার হয়ে গেলেন। আবার কখনো ক্রিস্টিয়ানো রোনালদো যেন মেইন স্ট্রাইকার হিসেবে খেলতে পারেন, এজন্য নিজে হয়ে গেলেন রাইট ফিঙ্গার। আবার মাসিমিলিয়ানো অ্যালেগ্রির অধীনে মিডফিল্ডের ক্রিয়েটিভিটি বাড়ানোর জন্য কখনো কখনো বক্স টু বক্স নাম্বার 8-এর ভূমিকাতেও খেলেছেন। সব ভূমিকাতেই কম বেশি সফল ছিলেন। ব্যর্থ যে ছিলেন না সেটা নয়, তবে সেটার পেছনে বেরসিক চোটের দায়ী বেশি। আকাশ ছোঁয়া স্বদেশপ্রেম না থাকলে আজ নিশ্চিন্তে রবার্ট লেভানডস্কিকে সামনে রেখে পেছনে সেকেন্ড স্ট্রাইকারের ভূমিকায় খেলতে পারতেন পোল্যান্ডের হয়ে ফ্রি রোলে।
কিংবা ইটালির হয়ে। আন্তোনিও কন্তে কম চেষ্টা করেননি তাকে ইতালি জাতীয় দলে নেওয়ার। গত প্রায় এক দশকে ইটালির ক্রিয়েটিভ অ্যাটাকারের যে অভাব, চাইলে অনায়াসে ইটালির মেসি হতে পারতেন ইটালিয়ানদের কাণ্ডারি। মা দাদাদের সুবাদে ওই দুই দেশে খেলার সুযোগ ছিল তার সামনে, কিন্তু আর্জেন্টিনার প্রতি দেশপ্রেমের সুবাদে তার কোনো কিছুই পাত্তা পায়নি। বিশ্বকাপে আকাশি সাদা জার্সি গায়ে মাঠে ছিলেন মেরে কেটে 39 মিনিট। 2018 বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে দুঃস্বপ্নের সেই দিনে মাঠে ছিলেন 16 মিনিট। পরের বার সেমিফাইনালে সেই ক্রোয়েশিয়ার বিপক্ষেই প্রতিশোধ নেওয়ার দিনে 22 মিনিট। আর বিশ্বকাপ ফাইনালে 1 মিনিট খেলেছেন লেফট ব্যাক নিকোলা তালিয়াফিকোর বদলি হিসাবে শুট আউটের জন্য। এই 39 মিনিটের সঙ্গে শুট আউটের কয়েকটা মিনিট, এই কিছু সময় দেশকে যা দিয়েছেন, অনেকে বছরের পর বছর খেলেও সেই তৃপ্তি পান না। আজীবন মেসির কারণে নিজের পছন্দের জায়গায় খেলতে পেতেন না। ফ্রান্সের বিপক্ষে ফাইনালে তাই অন্য আজব একটা পজিশনে থেকেই যা করেছেন, তাতে মেসির জীবনের সবচেয়ে বড় অর্জনটা পূর্ণতা পাওয়ার পথে এগিয়ে গিয়েছিল কয়েক ধাপ। 123তম মিনিটে কিলিয়ান এমবাপ্পেকে ঠেকিয়েছেন বিশ্বকাপ ফাইনালের ইতিহাসের শ্রেষ্ঠতম এক গোল করা থেকে, যেন তিনি ফরওয়ার্ড নন, পাকা এক ডিফেন্ডার। শুট আউটে কিংসলে কোমানের শট ঠেকানোর পর এমিলিয়ানো মার্টিনেজ বুঝেছিলেন প্রেসারে পড়া হুগো লোরিস পাওলো দিবালার পরের শটটা ঠেকাতে বাড়তি কিছু একটা করতে চাইবেন, কোনো না কোনো একদিকে ঝাঁপ দিবেনই। এটা বুঝে দিবালাকে পরামর্শ দিলেন, মাঝখান দিয়ে মেরো। দিবুর কথা মতন নিজের পেনাল্টি শটটা দিবালা মেরেছিলেন ওই মাঝখান দিয়েই। বিশ্বকাপ জেতার পরে দিবালার ওই মাঝখান দিয়ে শট নেওয়ার কথা ভুলেননি দিবু। বিশ্বকাপ জেতার পরেই সবার ফার্স্টে আলিঙ্গন করেছিলেন এই দিবালাকেই। কারণ নেক্সট মেসি যদি তখন দিবুর সেই কথাটা না শুনতেন, তাহলে হয়তোবা এখনো বিশ্বকাপ অধরাই থেকে যেত আসল মেসির। ঠিক এখানেই দিবালাকে মিস করবে আর্জেন্টিনা। প্রপার একজন টিম ম্যান যিনি জানতেন মেসির জায়গায় সুযোগ পাওয়ার সম্ভাবনা যেহেতু নেই, বেঞ্চে থেকে যত মিনিটের জন্য ডাক পাওয়া যায় সেটাকেই কাজে লাগাতে হবে। দলের জন্য খেলতেন। শুট আউটেও অমূল্য রত্ন ছিলেন। পেনাল্টি স্পট থেকে গোল করার ক্ষেত্রে আর্জেন্টাইন প্লেয়ারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ কনভার্সন রেটই তার, যা প্রায় 88% কাছাকাছি। একের পর এক পেনাল্টি শুট আউটে মাথা নত করে ঘরে ফেরা লিওনেল মেসিরা গত অর্ধ দশকে পেনাল্টি শুট আউটে যে এমন ঠান্ডা মাথার খুনি ছিলেন, সেটা দিবালাদের মতো ইস্পাত কঠিন নেক্সট মেসিদের কারণেই। ফিনালিসিমার সাফল্যের শেষ তুলির আঁচড়টাও এসেছিল তার পা থেকেই। ওই গোলে মেসির সঙ্গে সামান্য যতটুকু 1-2 দেখিয়েছিলেন, সেটাও আক্ষেপ জাগিয়েছিল। হায়, এমন কম্বিনেশন যদি আরও অনেক বেশি দেখা যেত। দেখা যায়নি, সেটা ওই নেক্সট মেসি হওয়ার কারণেই। জেরার্ডো মার্টিনো থেকে শুরু করে এডগার্ডো বাউজা, হোর্হে সাম্পাওলি থেকে শুরু করে লিওনেল স্কালোনি, কেউই মেসির পাশে দিবালাকে মানিয়ে নেওয়ার জন্য তেমন স্ট্র্যাটেজি বের করতে পারেননি। দোষ দিবালারও আছে। জাতীয় দলে রেগুলার হওয়ার জন্য যেখানে হাভিয়ার ম্যাচেরানো সেন্টার ব্যাক থেকে ডিফেন্সিভ মিডফিল্ডার হয়ে যেতেন, এবার বানেগা অ্যাটাকিং মিডফিল্ডার থেকে ডিপ লাইন প্লেমেকার হয়ে যেতেন, অ্যালেক্সিস ম্যাকালিস্টার আর রদ্রিগো ডি পল যেখানে অ্যাটাকিং মিডফিল্ডার থেকে সেন্ট্রাল মিডফিল্ডার হয়ে যেতেন, এমনকি আনহেল দি মারিয়াও দুই উইংয়ের পাশাপাশি বক্স টু বক্স মিডফিল্ডার হয়ে যেতেন, দিবালা সেদিক থেকে আর্জেন্টিনার হয়ে তেমন কোনো ভার্সেটালিটি দেখাতে পারেননি। উল্টো নিজের বিপদ বাড়িয়েছেন এক সাক্ষাৎকারে, যেখানে সরাসরি স্বীকার করেছিলেন মেসির সঙ্গে খেলতে তার কষ্ট হয়। কথাটা সত্যি, তবে নিজের ভালোর জন্য কখনো কিছু কিছু সত্যি কথাও চেপে যেতে হয়। সেটা হয়তো দিবালাকে তখন কেউ শেখাননি। পরে মেসিও দিবালার সুরে সুর মিলিয়ে একই কথা বলেন, আর তাতেই দিবালার জন্য ইউভেন্তুসের সঙ্গে দেন দরবার করতে থাকা বার্সেলোনা ক্লাবেও দিবালা মেসি জুটি বানানোর প্রকল্প থেকে সরে আসে। এ তো গেল অন দ্য বল সমস্যার কথা, কম্বিনেশন না মেলার কথা। অফ দ্য বল সিচুয়েশনেও দিবালা এমন কিছু প্রোভাইড করতেন না জাতীয় দলে, এমন কোনো প্রেসিং করতেন না যা দলে বাড়তি মাত্রা যোগ করতে পারে। কিন্তু এই আর্জেন্টিনায় প্রেস না করে নিজের ইচ্ছা মতো খেলার লাইসেন্সটা যে শুধু মেসিরই আছে। যে মেসি আর্জেন্টিনা নামের পৃথিবীর একমাত্র সূর্য, আর এক পৃথিবীতে দুইটা সূর্য কি কখনো এক্সিস্ট করতে পারে? হয়তো এই মৌসুমে ইউরোপের এএস রোমা ছেড়ে নিজের দেশের বোকা জুনিয়র্সে নাম লেখাবেন পাওলো দিবালা। নিজের দেশের মাটির গন্ধে আবারও ফর্মে ফিরে বিশ্বকাপের পর জাতীয় দলের পথ যদি ফিরে পান, তাতে আর্জেন্টিনারই লাভ হবে। লাভ হবে তার নিজেরও। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এই আর্জেন্টিনার প্রাথমিক দলে পাওলো দিবালাকে না দেখে আপনার কেমন লাগছে। লেটস হ্যাভ আ ডিসকাশন।